हे गाइस, वेलकम टू बायोलॉजिक। तो आज আমরা পড়ব সেল ইউনিট অফ লাইফের 3 নম্বর পার্ট বেসিক কনসেপ্ট অ্যাবাউট সেল অর্গানেলিস। এর আগে ভিডিওতেই বলেছি এই বেসিক কনসেপ্ট আমাদের কতটা দরকার। তো আজ আমি এই ভিডিওতে সেল অর্গানেল অর্থাৎ কোষ অঙ্গাণুর একটা ওভারভিউ দেবো, একটা বিগ পিকচার অফ সেল অর্গানেলিস। জাস্ট মানে যেগুলো তোমরা নিচের ক্লাসে পড়ে আসছো, জাস্ট একটা তার প্রত্যেকটা মেন সেল অর্গানেলিসের জেনারেল স্ট্রাকচার আর ফাংশনটা অল্প করে কিছু ভাষায় বলবো। আর এই ভিডিওর পরে একটা এমসিকিউ ভিডিও আসবে, প্রিভিয়াস অ্যাসের নিট বা অন্যান্য বড় বড় পরীক্ষার প্রিভিয়াস অ্যাসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো, যে দেখাবো যে এই জাস্ট সিম্পল কয়েকটা বেসিক কনসেপ্ট নিয়ে আমরা বেশিরভাগ এমসিকিউ কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারি। তো প্রথমে আসে হোয়াট আর সেল অর্গানেলিস। কোষ অঙ্গাণু কি? কোষ অঙ্গাণু হচ্ছে কোষের ভিতরে যে সমস্ত পদার্থ বা যে সমস্ত অঙ্গাণু থাকে সেগুলো কি কোষ অঙ্গাণু বলবে, সেল অর্গানেলিস বলবে। এগুলো সবার কাজ আলাদা আলাদা এবং পরস্পর একে অপরের কাজের কোঅর্ডিনেশনের মাধ্যমে এরা একটা সেলের কাজটাকে নিয়ন্ত্রণ করে এবং সেলকে জীবিত রাখে। মেমব্রেন বা পর্দার উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে কোষ অঙ্গাণুকে বা সেল মেমব্রেনকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে, প্রথমে আসছে অর্গানেলিস উইদাউট মেমব্রেন, অর্থাৎ যেসব অর্গানেলির মধ্যে মেমব্রেন থাকে না। যেমন তার উদাহরণ হচ্ছে সেল ওয়াল, রাইবোসোম অ্যান্ড সাইটোস্কেলেটাল, এগুলো হচ্ছে তার উদাহরণ। এগুলো প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস উভয়ই থাকে, কারণ প্রথম ক্লাসে আমরা দেখেছি যে প্রোক্যারিওটসদের কোষ পর্দাবৃত্ত অঙ্গাণু অনুপস্থিত থাকে। তারপরে আসছে আমরা সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলিস, অর্থাৎ যেসব অঙ্গাণুর একটা মাত্র পর্দা থাকে, এক স্তরই পর্দা থাকে। তার মধ্যে আসছে ভ্যাকিউলস, লাইসোসোম, গলজি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এতে সিঙ্গেল মেমব্রেন থাকে। আর এটা শুধু ইউক্যারিওটস কোষে দেখা যায়, প্রোক্যারিওটস কোষে দেখা যায় না। ডাবল মেমব্রেন অর্গানেলিসের মধ্যে আসছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এদের দ্বিস্তরী বা ডাবল মেমব্রেন থাকে। আর এটাও শুধু প্রোক্যারিওটসে থাকে না, শুধুমাত্র ইউক্যারিওটসে থাকে। তো প্রথমে আগের ভিডিওতে সেল ওয়াল নিয়ে খুব ডিটেলস আলোচনা করা হয়েছে, তাই জন্য আজকে সেল ওয়াল ছাড়া অন্যান্য মেন অর্গানেলিস নিয়ে একটু ওভারভিউ দেওয়া হবে। প্রথমে আসছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন হচ্ছে প্লাজমা মেমব্রেন হচ্ছে কোষের বাইরের একটা পর্দা। সেল ওয়ালে যে ধরনের কাজ ছিল, প্লাজমা মেমব্রেনও প্রায় অনেকটা একই ধরনের কাজ, অনেক ব্যতিক্রমও আছে অবশ্যই সেল ওয়ালের সাথে। প্লাজমা মেমব্রেন হচ্ছে কোষকে একটা নির্দিষ্ট আকৃতি দিচ্ছে, আর প্লাজমা মেমব্রেন আর সেল ওয়ালের মেন পার্থক্য হচ্ছে প্লাজমা মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়েবল আর সেল ওয়াল হচ্ছে পারমিয়েবল। অর্থাৎ প্লাজমা মেমব্রেন হচ্ছে অর্ধভেদ্য, সমস্ত কিছু এর মধ্যে ভেদ করে যেতে পারে না। সিলেক্টিভলি কিছু বাছাই করা পদার্থকে ভিতরে ঢুকতে দেয় এবং বাইরে বার করে, সব কিছু হুহু করে ভিতরে বাইরে ঢুকতে পারে না। সেটা হচ্ছে সেই জন্য প্লাজমা মেমব্রেন হচ্ছে সিলেক্টিভলি পারমিয়েবল, এটাকে সেল মেমব্রেনও বলা হয়। প্লাজমা মেমব্রেন প্রাণী কোষ, উদ্ভিদ কোষ উভয়েরই দেখা যায়। আচ্ছা, প্লাজমা মেমব্রেনে একটু কি বলে স্ট্রাকচারটা একটু বলে দিলে ভালো হয়। এখানে ছবিতে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লিপিড বাইলেয়ার স্ট্রাকচার। প্লাজমা মেমব্রেনে ডবল লিপিড বাইলেয়ার থাকে এবং লিপিড বাইলেয়ারের মিডিলে অনেক প্রোটিন থাকে, যে প্রোটিনটা পুরো লিপিড বাইলেয়ারকে ভেদ করে, অর্থাৎ আউটার মেমব্রেন আউটার লিফলেট আর ইনার লিফলেটকে পুরো ভেদ করে থাকে, সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। আর যেটা পুরো ভেদ করে না, বাইরের দিকে বা ভিতরে থাকে, তাকে বলে পেরিফেরাল প্রোটিন। লিপিডের মধ্যে সবথেকে বেশি থাকে ফসফোলিপিড থাকে। এবার আছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে পর্দার ভিতরে, প্লাজমা মেমব্রেনের ভিতরে যে অর্ধতরল জেলের মতো পদার্থ, যার মধ্যে সমস্ত কোষ অঙ্গাণু ভেসে থাকে, সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। এবার অনেক স্টুডেন্টদের সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে অনেক কনফিউশন হয়, যেহেতু এই টার্মটা একটু রাইম করছে, সেই জন্য অনেকজনের প্রবলেম হয়। সেই জন্য পার্থক্যটা বলে দিই। সাইটোপ্লাজম মানে কি, এক্ষুনি বললাম যে কোষের ভিতরে যে অর্ধতরল জেলের মতো পদার্থ থাকে, যার মধ্যে সমস্ত কোষ অঙ্গাণু ভেসে থাকে বা কোষ অঙ্গাণু অবস্থান করে, সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম মানে হচ্ছে কোষ পর্দার ভিতরে সমস্ত কিছু যা থাকে, অর্থাৎ নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, সমস্ত সেল অর্গানেলিস, সমস্ত কিছু নিয়ে তৈরি হয় প্রোটোপ্লাজম। তাহলে আশা করছি সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের ডিফারেন্সটা বোঝা গেছে। এবার আসছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস আমরা ছোটবেলা থেকে পড়ে আসছে, নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে কোষের মস্তিষ্ক, ব্রেন অফ সেল। কারণ নিউক্লিয়াস হচ্ছে কোষের সবথেকে বড় অর্গানেলি, সবথেকে বড় কোষ অঙ্গাণু।
এবং এটা হচ্ছে কোষের যাবতীয় কাজগুলোকে নিয়ন্ত্রণ করে। এখানেই হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো অংশ থাকে। একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, একটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিও এনভেলাপ আর নিউক্লিওপোর। নিউক্লিও এনভেলাপ মানে নিউক্লিও মেমব্রেন বা নিউক্লিও পর্দার কথা বলা হচ্ছে। এটা হচ্ছে দ্বিস্তরী পর্দা। একটু আগে বললাম যে নিউক্লিয়াস হচ্ছে ডাবল মেমব্রেন সেল অর্গানেলি, আর নিউক্লিয় পর্দার মধ্যে অনেকগুলো ছোট ছোট ছিদ্র থাকে যাকে বলা হচ্ছে নিউক্লিওপোর। এখানে ছবিতে খুব ভালো করে বোঝা যাচ্ছে কোনটা কি, সেটা দেখে নেবে। এবার আসছি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক রেটিকিউলামটা ছবিতে যদি লক্ষ্য করো দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস ভিতরেরটা এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়াস আর এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মেমব্রেনটা পরস্পর একে অপরের সাথে লেগে থাকে, অর্থাৎ এটা কন্টিনিউয়াসলি একটা মেমব্রেন। সেই জন্য এটাকে একটা মানে একটা প্রিভিয়াস কোয়েশ্চেন দেখছিলাম যে কোন এবার আসছি মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের শক্তিকর বা পাওয়ার হাউস অফ সেল, কারণ মাইটোকন্ড্রিয়ার মধ্যেই হচ্ছে এটিপি তৈরি। মাইটোকন্ড্রিয়ার শ্বসন বস্তু জারিত হয়ে এটিপি তৈরি হয়, সেটা অন্য টপিকের ক্লাসে ভালো করে পড়া হবে। তো আর মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচারটা একটু ভালো করে যদি লক্ষ্য করি, তো মাইটোকন্ড্রিয়া হচ্ছে ডাবল মেমব্রেন স্ট্রাকচার। এটা আউটার মেমব্রেন থাকে, একটা ইনার মেমব্রেন থাকে। ইনার মেমব্রেন আউটার মেমব্রেনের মিডলের অংশকে বলা হয়েছে ইনার মেমব্রেন স্পেস। আর ইনার মেমব্রেনটা ভিতরের দিকে ভাঁজ খেয়ে এরকম ক্রিস্টি গঠন করে। দেখা যাচ্ছে যে এটা ভাঁজ খেয়ে আছে, যেটা এরকম এটা হচ্ছে আউটার মেমব্রেন, ধরো এটা হচ্ছে ইনার মেমব্রেন, যেরকম যে ভাঁজ খেয়া আছে এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। ঠিক আছে, ক্রিস্টিটা অনেক সময় পরীক্ষা দিয়ে ডাইরেক্ট কোয়েশ্চেন দিতে পারে যে ইনার মেমব্রেন যে ভাঁজটা থাকে তাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। এবার আসছে প্লাস্টিড। প্লাস্টিডও একটা মানে কুসংগঠন যার মধ্যে ডাবল মেমব্রেন থাকে। এটা সাধারণত প্রাণীদের থাকে না, এটা উদ্ভিদ এবং ব্যাকটেরিয়া দেখা যায়। প্লাস্টিড তিন ধরনের হয়, হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। প্লাস্টিড যে তিন ধরনের প্লাস্টিড বললাম, সেই তিন ধরনের প্লাস্টিডের স্ট্রাকচারের অনেক সিমিলারিটি থাকে, কারণ এরা একটা প্লাস্টিড থেকে অন্য প্লাস্টিডে কনভার্সন হতে পারে। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট বা লিউকোপ্লাস্ট হতে পারে, বা লিউকোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট হতে পারে, একে অপরের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে। সেই জন্য এদের স্ট্রাকচারে অনেক সিমিলারিটি থাকে। আচ্ছা, আরেকটা বলে রাখি যে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড এগুলো হচ্ছে এদের নিজস্ব জেনেটিক মেটেরিয়াল থাকে। এরা নিজেদের প্রোটিন নিজেরা তৈরি করতে পারে। এর মধ্যে প্রোটিন তৈরি মেকানিজম বা রাইবোসোম থাকে। এরপর আসছে রাইবোসোম। রাইবোসোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, কারণ রাইবোসোমের মধ্যে প্রোটিন তৈরি হয়। রাইবোসোমের যারা প্রোক্যারিওটস তাদের 70s রাইবোসোম দেখা যায়। এস মানে হচ্ছে এখানে ভেদভাগ ধ্রুবক, দুটো সাব ইউনিট থাকে 50s আর 50s আর 30s। আর ইউক্যারিওটসের 80s রাইবোসোম দেখা যায়। একটা বড় সাব ইউনিট, লার্জ সাব ইউনিট হচ্ছে 60s আর স্মল সাব ইউনিট হচ্ছে 40s। আচ্ছা, এখানে আমি স্টুডেন্টের জন্য একটা কোয়েশ্চেন দিতে চাই যে 70s বলা হচ্ছে, কিন্তু দুটো সাব ইউনিট থেকে 50s আর 30s মিলে 80s মানে 80 হয় যোগ করলে। আর এর ক্ষেত্রে 60 আর 40 যোগ করলে 100 হয়, কিন্তু এদের 80s হচ্ছে, এদের 70s কেন হচ্ছে, এটা যারা জানবে কমেন্টসে জানাবে। আর যদি না জানা থাকে তাও বলবে, কমেন্টসে জানাবে যে জানা নেই। এটা নিয়ে পরে তাহলে একটা ছোট করে বলে দেবো ভিডিওতে। আচ্ছা, রাইবোসোম কোথায় থাকে? রাইবোসোম সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে থাকে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ানোর সময় বলা হয়নি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু প্রকার হয়, হচ্ছে আরিয়ার অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এসিআর আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আরিয়ার বলা হচ্ছে এটা রাফ, কারণ এই এন্ডোপ্লাজমিকের মেমব্রেনের উপর রাইবোসোম থাকে, তাই জন্য এটা রাফ। আর স্মুথের রাইবোসোম থাকে না, সেটা হচ্ছে স্মুথ। আচ্ছা, এবার আসছে গলজি অ্যাপারেটাস। গলজি অ্যাপারেটাস কি? গলজি অ্যাপারেটাস হচ্ছে আমাদের কোষের কার্গো মানে
বিভিন্ন ফ্যাক্টরিতে কোনো যেই প্রোডাক্টটা তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টটা বিভিন্ন ট্রাকের মাধ্যমে বা জাহাজের মাধ্যমে বা এরোপ্লেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে ট্রান্সপোর্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় যে ডেলিভারি দিচ্ছে, সেটা যেমন সেই সেই কার্স বা সেই ভেহিকেলসগুলো সেই ট্রান্সপোর্ট করছে, তেমনই গলজি অ্যাপারেটাস হচ্ছে আমাদের কোষের ট্রান্সপোর্ট মাধ্যম। গলজি মানে আমাদের কোষে যে রাইবোসোমে যে প্রোটিন তৈরি হবে, সেটা ইয়ার থেকে আমাদের গলজি অ্যাপারেটাসে আসবে। গলজি অ্যাপারেটাসে সেখানে প্রোটিনের মডিফিকেশন হবে, সেখানে প্রোটিন থেকে গ্লাইকোপ্রোটিন আর লিপিড থেকে প্রোটিন থেকে গ্লাইকোপ্রোটিন আর লিপিড থেকে গ্লাইকোপ্রোটিনের মডিফিকেশন হয়। এখানে কার্বোহাইড্রেট অ্যাড হচ্ছে। এই দুটো টার্ম মাথায় রাখবে, গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন ফর্মেশন হয় হচ্ছে গলজি অ্যাপারেটাসে। প্রোটিনের সাথে এবং লিপিডের সাথে কার্বোহাইড্রেট অ্যাড হয়, তারপর মডিফিকেশন হয় তার সাথে বিভিন্ন গলজি অ্যাপারেটাসের ছবিতে যদি ভালো করে লক্ষ্য করো, দেখবে যে এখান থেকে ইয়ার থেকে সিস গলজি দিক থেকে, যেটা হচ্ছে ইয়ারের কাছে থাকে সেটাকে বলে সিস গলজি থেকে তার বিভিন্ন মেটেরিয়ালটা নিয়ে ট্রান্স গলজিতে যাচ্ছে, এবং ট্রান্স গলজি থেকে বিভিন্ন তার ডেস্টিনিতে যেটা লাইসোসোমে যাবে সেটা লাইসোসোমে যাচ্ছে, যেটা এন্ডোসোমে যাবে সেটা এন্ডোসোমে যাচ্ছে, যেটা কোষের বাইরে পৌঁছানো দরকার সেটা কোষের বাইরে পৌঁছে যাচ্ছে, যেটা প্লাজমা মেমব্রেনে যাওয়া দরকার সেটা প্লাজমা মেমব্রেনে যাচ্ছে। বিভিন্ন দিকে ট্রান্সপোর্ট হচ্ছে প্রোটিনের। সেই জন্য গলজি অ্যাপারেটাস হচ্ছে আমাদের কোষের কার্গো। এটা গেল গলজি অ্যাপারেটাসের কাজ। এবার হচ্ছে সাইটোস্কেলিটাল মানে হচ্ছে কি, স্কেলিটাল মানে হচ্ছে কঙ্কাল, আর সাইটোস্কেলিটাল মানে হচ্ছে কোষের কঙ্কাল। তো সাইটোস্কেলিটাল মানে হচ্ছে সাইটোস্কেলিটাল হচ্ছে কোষকে একটা নির্দিষ্ট একটা শেপ দেবে, নির্দিষ্ট আকৃতি দেবে, সেটাই হচ্ছে সাইটোস্কেলিটাল। আর যে সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল এখানে ছবিতে দেখা যাচ্ছে যে এরকম একটা পারপেন্ডিকুলারলি ভাবে অ্যারেঞ্জ হয় সেন্ট্রোজোম আর আর সেন্ট্রিওল হচ্ছে টিউবিউলিন দিয়ে তৈরি হয়। এই পয়েন্টটা মাথায় রাখবে, টিউবিউলিন দিয়ে তৈরি। টিউবিউলিন এক ধরনের প্রোটিন যার সেন্টারে 9টা ইকুয়ালি একটা আচ্ছা, এর স্ট্রাকচার নিয়ে পরে যদি ভিডিও হয় তাহলে আলোচনা হবে। এটা গেল সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল গেল। এবার আসছে হচ্ছে লাইসোজোম কি, লাইসোজোম হচ্ছে কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। কারণ লাইসোজোমের মধ্যে অনেক হাইড্রোলাইটিক এনজাইম থাকে, যেটা বিভিন্ন বাইরে থেকে যেসব জীবাণু আসে, ব্যাকটেরিয়া বা ভাইরাস, সেটাকে কোষের মধ্যে যদি প্রবেশ করে, সেই লাইসোজোমটা এনগালফ করে, সেই জীবাণুটাকে এনগালফ করে সেই জীবাণুটাকে ধ্বংস করবে বিভিন্ন হাইড্রোলাইটিক এনজাইমের দ্বারা। আর লাইসোজোমের মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইমগুলো থাকে, সেটা কাজ করার জন্য খুবই লো পিএইচ দরকার, অ্যাসিডিক পিএইচ দরকার। সেই জন্য লাইসোজোমের মধ্যে একটা চ্যানেল থাকে যার মাধ্যমে সেটা কন্টিনিউয়াসলি বাইরে থেকে সাইটোপ্লাজম থেকে কন্টিনিউয়াসলি H+ আয়নগুলো লাইসোজোমের ভিতরে প্রবেশ করায়, যার ফলে লাইসোজোমের ভিতরে একটা অ্যাসিডিক পিএইচ তৈরি হয়, যার ফলে হাইড্রোলাইটিক এনজাইমগুলো কাজ করতে পারে। আচ্ছা, এবার আমি সমস্ত মোটামুটি মেন অর্গানেলগুলোর জেনারেলি একটা ওভারভিউ দিলাম। তো আমি এক ছোটো করে কবিতা লিখেছি, সেটা বিভিন্ন অর্গানেলসের কাজ মনে রাখার জন্য। তো একটা বলছি, আমার মধ্যেই জীবন, আবার জীবনের মধ্যেই আমি, সমুদ্রের জলে জন্ম নিয়ে সব জায়গাতে দামি। তো কোষ প্রথম তৈরি হয়েছিল, যে মাইক্রোস্ফিয়ার বা কুয়াশার ভেদ প্রথম সমুদ্রের জলেই তৈরি হয়েছিল জানি। রক্ষা করে কোষ পর্দা, বিভাজনে সেন্ট্রোসোম, শক্তি করে মাইটোকন্ড্রিয়া, প্রোটিন ফ্যাক্টরি রাইবোসোম, ট্রান্সপোর্ট করে গলজি বস্তু, আত্মঘাতী লাইসোসোম, সব কিছু ভেসে থাকে সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ। এখানে সমস্ত অর্গানেলগুলো একটা ওয়ার্ডে কাজ বলা হয়েছে। আমার মধ্যে ডিএনএ আরএনএ, বংশগতির ধারক ও বাহক জিন, আমি ছাড়া পৃথিবীতে প্রাণ অস্তিত্বহীন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ভিডিওটি লাইক করুন, আর যদি কোনো এই রিগার্ডিং কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করুন। আর এরকম টাইপের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।